তথ্য উপদেষ্টা বক্তব্য রাজনীতি বিরোধী, মামলা শেষে দেশে ফিরবেন তারেক, লন্ডন থেকে ফিরে মির্জা ফখরুল। মংডু শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে, সীমান্তে সতর্কতা, টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ। র্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের, গুম খুনের দায় স্বীকার করে বাহিনী প্রধানের ক্ষমা প্রার্থনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনা নাকচ করে তিনি বলেছেন, এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। যুক্তরাজ্যে ১১ দিন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে ধৈর্য ধরার বার্তা নিয়ে এসেছেন। আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসে, সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। ভারত বাংলাদেশ সংকটের সমাধান আলোচনার মাধ্যমে করারও তাগিদ দেন তিনি। অনুসারী পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারত যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধ ভারতে গিয়েই শেষ হবে। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো রকম কটূক্ত করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। অপর এক সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীন দেশে কারো হস্তক্ষেপ করতে দেয়া হবে না। নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। ওমর ফাহিম, ২১ টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে বাণিজ্য শহর মংডু দখলে নেওয়ার দাবি দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এ অবস্থায় সীমান্তের টহল জোরদারের পাশাপাশি টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সীমান্তের উপারে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সরকারি বাহিনীর যুদ্ধ চলমান। তুমুল লড়াইয়ে আরাকান আর্মি মংডু সহ ৩টি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের সাথে ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকায়। নাফ নদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল, বন্ধ নাপপাড়ের জেলেদের মাছ শিকারও। বেশি ডর লাগবে আজ আর বর্মা সীমান্ত করি না হারি গুলি করে ঝগড়া বেশি আজ আর ২ মিনিট দ্বারা জ্বালাই করতে যেতে পারি। তো আর কিভাবে জ্বালাম বসাইম আর কিভাবে আর মাছ মারি শেয়ার করি বাড়তাইম। পানির ভাড়া নাকি টিউনের অনুমতি ছাড়া যাবে না, এজন্য আমি এই জায়গা 5 দিন 6 দিন পারে যেতেছি। মায়ের অবস্থা খুব খারাপ। এখানে তো দিনে 24 ঘন্টা খুব আবাস হচ্ছে। এখানে রাত্রি বেলায় তো আমরা ঘুমাতে পারতেছি না। যদি 2 দিন 3 দিন যাইতে না পারলে সেন্ট মার্টিন লোকেরা তো অনাহারে রয়ে যাবে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানায় উপজেলা প্রশাসন। সাপ্লাই চেইন যেন ঠিক থাকে সেন্ট মার্টিনে, এবং যেন কোনো ইমার্জেন্সি হলে কেউ আসা যাওয়া করতে পারে। এই কারণে আমাদের সীমানায় দিয়েই যেন নিরাপদ যেতে পারে, সেক্ষেত্রে কোস্টগার্ডের সাথে কথা হচ্ছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন
বাহিনী প্রধান একেএম শহীদুর রহমান। ব্রিফিংয়ে তিনি বলেন, র্যাব বিলুপ্ত হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেন, সরকারি বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। তিনি জানান, এ পর্যন্ত 58 জন কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি, র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শুভ সকাল। নাটোরে হয়ে গেল সেনাবাহিনী কোর অফ ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক সম্মেলন। সকালে কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার্স সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মত বিনিময় করেন। এছাড়া দেশ ও জাতি গঠনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করেন। উত্তরে বাড়ছে শীতের প্রকোপ। পঞ্চগড়, দিনাজপুর, রংপুর সহ বিস্তীর্ণ এলাকা কুয়াশায় ঢাকা। এদিকে চুয়াডাঙ্গায় নামছে পারদ। সকালে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কনকনে ঠান্ডায় জড়সড় হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে গত 2 দিন সূর্যের দেখা মেলেনি। সারাদিনই ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র ঠান্ডার কারণে কোণঠাসা হয়ে পড়েছে জেলার কয়েক হাজার নিম্ন আয়ের লোকজন। কাজে না যেতে পারায় পড়েছেন অর্থকষ্টে। লোকজন নাই, ভাড়া নাই, আমাদের খুব কষ্ট হচ্ছে। হাঁটাউটা করা যায় না, ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া চলা যায় না। কয়েকদিন থেকেই তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে। সকাল 6টায় 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। চুয়াডাঙ্গায় নামছে পারদ, বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত নানা রোগে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। একই সাথে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শয্যা সংকটের কারণে অনেক শিশু ও বয়স্কদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু রোগী সংখ্যার মধ্যে 2 শ্রেণীর রোগী একটু বেড়েছে। একটা শীতে ঠান্ডাজনিত ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের, আরেকটা হলো শিশু ডায়রিয়া বাড়ছে। রংপুরেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। ঠান্ডায় মোটামুটি গরম কাপড়ের ব্যবসা ভালো হচ্ছে। শীতটা আর একটু বাড়লে বেচা বিক্রিটা একটু বাড়বে। নাটোরেও শীতের প্রকোপ বাড়ছে।
গত দুদিন থেকে কুয়াশা থাকায় দেখা মেলেনি সূর্যের। কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা স্থানীয়দের। আগুন জ্বালিয়ে তাত নিচ্ছেন অনেকে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও কিছু দাবি দাওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানা শ্রমিকরা। এই পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে 6টি কারখানা এবং আরও 6টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া। শ্রমিকরা জানান, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বাৎসরিক বেতন 15% বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসিক পরিশোধ, ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চল জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ও হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে জুলাই বিপ্লবে আন্দোলনকারী, হামলাকারী সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সরবরাহ বাড়ায় মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে প্রকারভেদে 10 টাকা থেকে 25 টাকা পর্যন্ত। দুদিন আগেও পেঁয়াজ 70 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে 45 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। সেই সাথে দেশীয় নতুন পাতা পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাই আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমায় বন্দরেই পেঁয়াজের দাম খানিকটা কমতির দিকে রয়েছে। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতপন্থীদের 4 জন আহত হন। দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের বাইরে স্টেশন রোড এলাকায় এই সংঘর্ষ হয়। সাতপন্থীরা জানান, 20 ডিসেম্বর জোট তাবলিগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে গাজীপুর আসেন তারা। জুবাইরপন্থীরা টঙ্গীতে 5 দিনের জোর ইজতেমা করলেও সাতপন্থীদের করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে চান্দনা চৌরাস্তা জয়দেবপুর সড়ক অবরোধ করেন সাতপন্থীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিচার ব্যবস্থায় মর্যাদা সমুন্নত রাখতে না পারলে দেশে আইনের শাসন ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিনিয়র আইনজীবীরা। সকালে চট্টগ্রামের ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সভায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা এবং হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় বক্তারা বার ও বেঞ্চের পারস্পরিক সম্মান, শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতাই কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীতে জনসচেতনতামূলক শোভাযাত্রা তিনি এসব কথা বলেন। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সামগ্রিক কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন রানা সহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে গ্রামের বাড়ি রোডপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2011 সালে বরগুনা পৌর শহরে হারুন নামে একজনের দোকান ভাঙচুর এবং তার কাছে চাঁদাবাজি যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে গত 14 আগস্ট 2 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 7 জনের নামে মামলা করেন।
এই মামলায় এখনো পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তথ্য উপদেষ্টা বক্তব্য রাজনীতি বিরোধী, মামলা শেষে দেশে ফিরবেন তারেক, লন্ডন থেকে ফিরে মির্জা ফখরুল। মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে, সীমান্তে সতর্কতা, টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ। র্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের, গুম খুনের দায় স্বীকার করে বাহিনী প্রধানের ক্ষমা প্রার্থনা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।